সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর খালে আসন দেখে রুমিন ফারহানা বললেন, কি আর করা, অনুপস্থিতিতেই বলি। আজও আগের দামেই বিক্রি হচ্ছে সোনা। বিশ্ববিদ্যালয়ের হলে মাদক সেবন, 4 শিক্ষার্থীর আবাসিকতা বাতিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপে মদ বিক্রির অনুমতি দিচ্ছে ভারত। নেইমারকে নিয়ে মিলল আশার খবর। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 16 জুন নির্ধারণ করেছে আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে সকালে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। গত 7 এপ্রিল 185 পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ করা হয়। এর আগে 2 সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী বেঞ্চে এই রায় দেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ যেখানে উপস্থিত থাকবেন, কিন্তু সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করার, তার অনুপস্থিতিতেই বলি। এভাবেই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের অনুপস্থিতিতেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 71 বিধিতে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান টেনে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম 100 দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে, যার মধ্যে কেবল মার্চ এপ্রিল মাসেই দেশের মোট 605টি খুন এবং 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা ঘটেছে 2214টি। বিশ্ববাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারেও টানা 2 দফা কমেছে সোনার দাম। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি ভরি সোনার দাম 5,482 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন। এতে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে 2,29,373 টাকা। মঙ্গলবার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। এর আগে গত শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছিল বাজুস। নতুন এই দামে যেদিন সকাল 10টা থেকে কার্যকর হয়, নতুন দাম অনুযায়ী বাংলাদেশের বাজারে ভরিপ্রতি 22 ক্যারেটের সোনার দাম পড়বে 2,29,373 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,18,933 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,87,674 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম 1,52,857 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ 2 জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 3,266 টাকা কমানো হয়েছিল। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে জোয়াবি সোনার মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি হল কক্ষে মাদক সেবনের অভিযোগে 4 ছাত্রের বিরুদ্ধে আবাসিকতা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এর আগে হলের একটি কক্ষে গাঁজা সেবনের সময় তাদেরকে হাতে নাতে আটক করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত 10টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের একটি কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে 4 শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দফতরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল সিদ্দিকী এবং শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের পোস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিক। এ ঘটনার গতকাল রাত থেকে 4 শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়। মঙ্গলবারের মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে ছাত্র কল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, এই 4 শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আবাসিকতা বাতিল করা হয়েছে। আবাসিকতা বাতিলের সিদ্ধান্তে ছাত্র কল্যাণ দপ্তরের এখতিয়ার নেওয়া হয়েছে, তবে শিক্ষার্থীরা চাইলে উপাচার্যর কাছে আপিল করতে পারবেন। দীর্ঘ 47 বছর পর ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে লাইসেন্সপ্রাপ্ত আউটলেটের মাধ্যমে নিয়ন্ত্রিত পদ্ধতিতে মদ বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার লাক্ষাদ্বীপ মদ্যপান নিষেধাজ্ঞা আইন 1979 সাল বাতিল করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1979 সালের আইনের কারণে মূলত পুরো দ্বীপপুঞ্জটি প্রতিদিন মাদকমুক্ত ছিল, কিন্তু কেবল কারাভিত্তিক পাঙ্গারাম দ্বীপের সরকারি বার ও পর্যটন রিসেটগুলোর মধ্যে সীমিত ছাড় ছিল। গত 5 জুন প্রকাশিত একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা আইনটি বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন কর্তৃক অফিসিয়াল গেজেট বিজ্ঞপ্তির তারিখ থেকে নতুন নিয়মটি কার্যকর হবে। নতুন নিয়মে লাক্ষাদ্বীপ কারাগারি বিধিমালা 2026 অনুযায়ী আগের নিষেধাজ্ঞা ব্যবস্থা পরিবর্তন এনে মদের উৎপাদন, দখল, আমদানি, রপ্তানি, পরিবহন, ক্রয় বিক্রয় এবং ব্যবহারের জন্য একটি লাইসেন্সিং কাঠামো চালু করা হচ্ছে। এটি সরকারের মালিকানাধীন কর্পোরেশন এবং সংস্থাগুলোকে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি এবং খুচরা বিক্রির লাইসেন্স দেওয়ার অনুমতি দেবে। তবে অ্যালকোহল সংক্রান্ত করের হার অনেক বেশি রাখা হয়েছে। নেইমার কবে সুস্থ হবেন এ নিয়ে সমর্থকদের উৎকণ্ঠা কম নয়, তবে আশার খবর মিলেছে। পায়ের পেশির টান থেকে দ্রুত সেরে উঠেছেন অন্যতম এই ফরোয়ার্ড। ব্রাজিলের ফুটবল ফেডারেশন সোমবার রাতে নিশ্চিত করেছেন নেইমারের চোটের জায়গায় ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। গত 28 মে স্ক্যান রিপোর্টে নেইমারের পায়ে গ্রেড 2 পেশি ছিঁড়ে যাওয়ার তথ্য মিলেছিল। তখন ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের শুরুর আগে অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে 34 বছর বয়সী এই তারকাকে। তবে সোমবার ব্রাজিলের মেডিকেল টিম তার আরও স্ক্যান করার পর ইতিবাচক রিপোর্ট পেয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিএসএফ জানায়, নতুন স্ক্যান রিপোর্টে নেইমারের চিকিৎসা ভালো অগ্রগতি দেখা গেছে। আমার প্রত্যাশার ভেতরেই আছে। জাতীয় দলের মেডিকেল স্টাফরা পরিকল্পনা অনুযায়ী সেই পুনর্বাসন ও শারীরিক ফিটনেস ঘিরে পাওয়ার প্রতিক্রিয়া চালিয়ে যাবে। স্ক্যান রিপোর্টে পজিটিভ আসায় নেইমার দ্রুত অনুশীলনে ফিরে মরক্কোর বিপক্ষে স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন। এর আগে চোটের কারণে ব্রাজিলের খেলা গত 2 প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তাকে ছাড়াই পানামাকে 6-2 এবং মিশরকে 2-1 ব্যবধানে হারায় সেলেসাওরা। 13 জুন মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বিশ্বকাপের অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে মরক্কো ছাড়াও সেলেসাওদের অন্য 2 প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।